সতীনের জন্য বাসর ঘর আমাকে নিজ হাতে সাজাতে হবে। শাশুড়ির কড়া আদেশ। স্বামী আমার, ঘর আমার, আমাকেই তো সব গুছিয়ে দিতে হবে। কি আর করার। ঝাপসা চোখে, কাঁপা কাঁপা হাতে একা ঘরটাকে সাজিয়ে দিচ্ছি নতুন বউয়ের জন্য। যে খাটে 9 বছর আগে আমি নববধূ সেজে বসেছিলাম, আমার বাসরে যে খাট 9 বছর আগে আমার জন্য সেজেছিল নানান সুবাসের ফুল দিয়ে, সেই খাট আজ আমি নিজ হাতে সাজাচ্ছি আমার স্বামীর জন্য। কিন্তু আফসোস, আজ তার বধূ আমি নই, অন্য কেউ। আজ আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ের বাসর ঘর সাজাচ্ছি। বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে এক নাগাড়ে, এমন মনে হচ্ছে। কিছু কষ্ট প্রকাশ করা বড্ড বেশি দায়, কিছু কষ্ট থমকে থাকা মেঘের মতো হয়। জল জমে থাকলেও সহজে বৃষ্টি নামে না। ঠিক এই মুহূর্তে আমারও তেমন কষ্ট হচ্ছে, কিন্তু কাঁদতে ইচ্ছে করছে না একটুও। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার প্রধান কারণ হলো আমি নাকি বন্ধ্যা। আমাকে বন্ধ্যা উপাধি দিয়েই সে দ্বিতীয় বিয়ে করতে চলে গেল মায়ের কথায়। অথচ এই শাশুড়ি নামক ব্যক্তিকে এই ঘরে আসার পর থেকে কখনো শাশুড়ির নজরে দেখিনি আমি। সব সময় নিজের মায়ের মতোই জেনেছি ওনাকে আমি। 9 বছর ধরে বিনা স্বার্থে সেবা করে যাচ্ছি শ্বশুর শাশুড়ি দুজনের। কিন্তু আজ তারাই আমাকে সহ্য করতে পারছে না দুই চোখে। কাকে বোঝাবো মনের দুঃখ? স্বামীও তো পর হয়ে গেল। এতক্ষণে হয়তো বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেছে। সবাই চলে গেছে বউ আনতে। পুরো ঘর ফাঁকা। আমি একাই আছি শুধু। আমার শাশুড়ি যখন আমার স্বামীকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার কথা, তখন এক লাফেই ও রাজি হয়ে গিয়েছিল। আমার তখন মনে হয়েছিল যেন কত বছর ধরে সে এই কথাটারই অপেক্ষা করছিল। অথচ সে লক্ষ্যই করল না তার পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিলাম আমি। সেই দিন কাঁদলেও আজ আমার চোখে একটুও জল নেই। একটু আগেও চোখ ঝাপসা ছিল, তবে এখন আমি পুরোপুরি স্বাভাবিক। একটু পরেই নতুন বউ নিয়ে ফিরবে সবাই, আর আমি কারোর সামনেই নিজেকে দুর্বল প্রমাণ করতে ইচ্ছুক নই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকের পর আমি আর কাঁদবো না। একটা বেইমানের জন্য চোখের জল নষ্ট করার মতো মেয়ে আমি নই। 9 বছর আগে একটা বিয়ে বাড়িতে দেখেই পছন্দ করে আমাকে আমার স্বামী আয়ান রশিদ। আমার শ্বশুর হাফিজুর রশিদ আমার আব্বুর দূর সম্পর্কের ভাই হওয়ায় পারিবারিকভাবেই অল্প দিনের পরিচয়েই বিয়ে হয়ে যায় আমাদের। বিয়ের আগে যেহেতু একসাথে তেমন একটা সময় কাটানো হয়নি আমাদের, তাই বিয়ের পর জমিয়ে প্রেম করেছিলাম দুজন। একদিন হঠাৎ করেই মাঝরাতে আয়ান আমাকে তার উষ্ণ বুকে জড়িয়ে ধরে নরম সুরে বলেছিল, রিহানা, তুমি কথা দাও, আমায় কখনো ছেড়ে যাবে না, কখনো না। যদি আমিও তোমায় কখনো ভুলে যাই, তুমি ভুলো না আমায়। তুমি ছাড়া এত ভালো কেউ বাসতে পারবে না আমায়। তুমি ছাড়া এক এক নিঃশ্বাস আমার অচল। আজ সেই মানুষটা সত্যি ভুলে গেছে আমায়, মুছে ফেলেছে 9 বছরের সব স্মৃতি। আসলেই মানুষ পরিবর্তনশীল। কে কখন কোথায় কিভাবে বদলে যায় সময়ের সমীকরণে তা কেউই বলতে পারে না। সময় মানুষকে বদলে দেয় মুহূর্তেই। বিয়ের প্রথম কয়েক বছর এই ঘরের প্রতিটি মানুষ আমি বলতেই পাগল ছিল, আর আজ আমাকে দেখলেই নাক সিটকায় সবাই। আমি আমার ভাগ্যকেই দোষারোপ করেছি সবকিছুর জন্য। আমারই তো দোষ। বিয়ের 9 বছরেও এই পরিবারের বংশধর দিতে পারিনি আমি তাদেরকে। আয়ানেরও তো ইচ্ছে জাগে বাবা ডাক শোনার। আমিই অভাগী। আয়ানের বিয়ে ঠিক হওয়ার পর আমার বাবা মাই, ভাই বোন সবাই আমাকে রিকোয়েস্ট করেছে, অনেক বুঝিয়েছেও আয়ানকে ডিভোর্স দিয়ে এই বাসা থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু আমি রাজি হইনি কিছুতেই। কিভাবেই বা আমি আয়ানকে ডিভোর্স দিয়ে চলে যাব? আমি যে মানুষটাকে কথা দিয়েছি ওকে ছেড়ে কোথাও যাব না। ও আমাকে ভুলে গেলেও আমি কখনো ভুলবো না। আমি যে আমার দেওয়া কথাটা কখনোই ফেলতে পারবো না। বড্ড বেশি ভালোবাসি মানুষটাকে। আমার শাশুড়ি মা বলেছে আজ থেকে যেন আমি অন্য রুমে চলে যাই। আর এত বড় ঘর, আমার জন্য স্টোর রুমটাই এখন একটা আলনা দিয়েছে কাপড় চোপড় রাখার জন্য, আর নিচে বিছানা পেতে ঘুমাতে বলেছে। কথাগুলো আয়নের সামনেই বললেও সে একটুও প্রতিবাদ করলো না। আমি যখন ওর সামনে অশ্রু ভেজা নয়নে তাকিয়েছিলাম,
তখনও আমাকে বলল, মা যা বলেছে তাই হবে। আজ বর সেজে সে আমার সামনে এসে মুচকি হেসে জিজ্ঞেস করলো আমায় তাকে কেমন লাগছে। আমি মৃদু হেসে উত্তরে বলেছিলাম, একদম সেই দিনের মতো অপূর্ব লাগছে যেদিন আমাদের বিবাহ হয়েছিল। সে চুপ হয়ে গিয়েছিল, আর কিছু না বলেই হাঁটা ধরেছিল নিজের গন্তব্যে। আমার বলা শব্দে তার মনে ঝড় তুলেছে এটা বুঝতে পেরেছি। অথচ আমার চোখের নিচের কালি, ফ্যাকাশে চেহারা, এলোমেলো চুল, কুঁচকানো কপাল, শুষ্ক ঠোঁট সে লক্ষ্যই করলো না। কিভাবে পারলো 9 বছরের ভালোবাসার মানুষটা ভুলতে? আমি যেন আর কিছুই ভাবতে পারছি না। চোখে মুখে অন্ধকার দেখছি। বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে আমি এক নজর পুরো ঘরটায় দৃষ্টি বুলিয়ে বের হয়ে আসলাম। মুহূর্তেই আমার সাজানো গোছানো সংসারটা অন্যের হাতে চলে যাবে, এটা যেন আমার মন মোটেও মানতে পারছে না। 9 বছরে তিলে তিলে গড়ে তুলেছিলাম এই সংসারটাকে আমি। আমার ননদ মাহি যখন তার বয়ফ্রেন্ডের পাতানো ফাঁদে পা দিয়ে নিজের সব হারাতে চলেছিল, তখন আমি ওকে রক্ষা করেছিলাম, মানসিকভাবে সাহস জুগিয়েছিলাম। অথচ সেই ননদ আজ তার 3 বছরের সন্তান কোলে নিয়ে আমায় বলে আমি নাকি অপয়া। আমার দিকে তাকাতেও তার বিষাক্ত লাগে। আমি শুধু তার কথার জবাবে একটু ফিকে হেসে তাকে এইটুকু বলেছিলাম উত্তরে, একটুকু অপেক্ষা করো বোন, আল্লাহ কাউকেই নিরাশ করেন না। তোমার নতুন ভাবে নিশ্চয় তোমাকে ফুপি হওয়ার খুশিটা দিবেন ইনশাআল্লাহ। কি অদ্ভুত তাই না? নিজের স্বামীকে অন্যের সাথে শেয়ার করতে হবে জেনেও ননদকে এমন কথা বলতে হচ্ছে বুকে পাথর চেপে রেখে। আমার শাশুড়ির কড়া আদেশ, আজ থেকে আমাকে এই ঘরে কাজের মেয়েদের মতো করে থাকতে হবে। আমার এই মানুষগুলোকে চিনতে বড্ড বেশি কষ্ট হচ্ছে আজ। একটা সময় এই মানুষগুলোই আমাকে রানী করে তুলেছিল এই ঘরের। আমি জানি এই সব কিছু তারা এই কারণেই করতেছে। আমি যেন সহ্য করতে না পেরে এই ঘর ছেড়ে নিজে থেকেই চলে যাই। কিন্তু আমার বুকের লুকানো যন্ত্রণাটা কেউই বুঝলো না। যার সাথে 9টা বছর সংসার করেছি সেই স্বামীও আমার চিন্তা করলো না একটিবারের জন্যেও। তার সাথে আমিও যে 9 বছর ধরে একটা সন্তানের জন্য কত ব্যাকুল হয়েছিলাম তা সে বুঝেও বুঝলো না। আমি বোকা। বিয়ের 9 বছরেও সন্তান জন্ম দিতে না পারার একটা মেয়ের জন্য কতটা যন্ত্রণার তা একজন পুরুষ কিভাবে বুঝবে? সেখানে শাশুড়ি আর ননদও বুঝলো না নারী হয়ে। সব ভাবনা বাদ দিয়ে ছাদে চলে গেলাম। রাত হয়ে এসেছে। সেই দুপুরে সবাই রওনা দিয়েছে নতুন বইয়ের জন্য। একটু পর হয়তো এসে পড়বে সবাই। ভাগ্যের চাকা কিভাবে ঘোরে হাড়ে হাড়ে তা লক্ষ্য করছি। চিলে কোঠার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এই চিলে কোঠার সাথে যে আয়ানকে নিয়ে কত স্মৃতি তা বলে প্রকাশ করাও বোধহয় সম্ভব নয়। এই চিলে কোঠার চাবি শুধুমাত্র আমার কাছেই আছে। আমার বিয়ের পরেই আয়ান আমার হাতে চাবিটা দিয়ে বলেছিল, আজ থেকে আমার ছোট্ট চিলে কোঠার রাজ্যে তুমিই রানী। ভালোবেসে যত্ন করে আগলে রেখো। রাখবে তো? সেই দিন আয়ানকে ছুঁয়ে কথা দিয়েছিলাম কখনো অযত্ন করব না এই রত্ন। সেই দিন কি হাসির সুর ছিল দুজনের এই চিলে কোঠার। আর আজ সময়ের ব্যবধানে শুধু না পাওয়ার সুর, তাও আমার একার। অদ্ভুত না সবটা? আমি জানি না আগামীকাল এই চিলে কোঠার চাবি আমার হাতে থাকবে কিনা, তবে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমার দায়িত্ব আমি কখনো ও ফেলবো না। শত চেষ্টা করে হলেও, কষ্ট সহ্য করে হলেও রাখবো। এইসব ভাবনার মাঝখানে গাড়ি হর্নের শব্দ কর্ণকুহরে ভেসে আসে। ছুটে গিয়ে রেলিং এর কাছে দাঁড়াতেই দেখলাম নতুন বউ নিয়ে ফিরছে আমার আয়ান। অনুভূতিহীন হৃদয় নিয়ে খোলা চুলে দাঁড়িয়ে দেখছি আমার স্বামীকে তার নতুন স্ত্রীর পাশে কেমন মানিয়েছে। মেয়েটার মুখটা দেখা গেল না, কিন্তু গায়ের গঠন দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগছে মেয়েটাকে। তবে স্পষ্টভাবে দেখা গেল আয়নের মুখটা। ওর মুখের ঝলক দেখে মনে হলো বিশ্বযুদ্ধ জয় করে ফিরেছে। মনে হলো যেন অনেক দিনের অপেক্ষার অবসান ঘটেছে। মেঘলা আকাশে তারার ছিটে ফোঁটাও নেই। বর্ষা যে শরৎ আসলেও বৃষ্টি এখনো হয় টুপটাপ মাঝে মধ্যে। বৃষ্টির আগমন হওয়ার আগেই চটজলদি নতুন বউকে ঘরে বরণ করে নেওয়া হয়।
আমাকে পুরো ঘরে না যাওয়া দেখে সবাই মনে করবে হয়তো আমি চলে গিয়েছি বাপের বাড়িতে, কিন্তু আদৌ কি সকল মায়া কাটিয়ে চলে যেতে পারবো আমি? প্রশ্নটা থেকেই গেল। অন্তরিক্ষে তাকিয়ে ভাবছি, পৃথিবীতে কিছু মানুষের জন্ম হওয়াটাই হয়তো অভিশাপ। হৃদস্পন্দন কাঁপুনি দিয়ে উঠছে বারবার। কারোর ওপরে কোনো অভিযোগ না রেখে মিশে যেতে ইচ্ছে করছে এই মৃদু বাতাসের সাথে। আমার ননদ খোঁজাখুঁজি করতে করতে আমায় ছাদে চলে এসেছে। এসেই আমাকে কর্কশ কণ্ঠে বলল, জানতাম যাবে না এই বাড়ি ছেড়ে কোথাও, থেকেই যাবে বেহায়ার মতো। তবুও ভাইয়া যে কেন তোমায় ডিভোর্স দিচ্ছে না কে জানে। আমি কিছুই বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর থেকে নজর ফিরিয়ে নিয়েছিলাম। কতটা নিষ্ঠুর হৃদয়ের হলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন ধারালো বাক্য দিয়ে খুন করতে পারে। বুঝতে পারছি এই ঘরে আশ্রিতা এখন আমি, আর সবার মাথার ওপরের বোঝা। আমার ভাবনায় ছেদ পড়ল। আমার ননদ মাহির বলল, গজগজ করে সে বলতে থাকলো, এত রাতে এখানে দাঁড়িয়ে থেকে নিজের মরা চেহারা পাড়া প্রতিবেশীকে দেখাতে হবে না আর। নিচে চলো, নতুন বউ বাসরে বসিয়ে আসবে তুমি। কলিজাটা কেঁপে ওঠে আমার। হুট করেই মাহির এর মুখে কথাটা শুনে শেষ পর্যন্ত আমাকে দিয়ে হেটাও করানো হবে, ভাবতেও পারিনি। আমি যে আয়নের চোখের দিকে তাকাতে পারবো না আর। আমি যে বড্ড বেশি দুর্বল ওই মানুষটার প্রতি। মানুষগুলো কেন এমন করছে আমার সাথে? আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই তারা শান্তি পাবে বুঝতে পারছি, কিন্তু আমি যে বেইমানি করতে পারবো না সেই মানুষটার সাথে, যে মানুষটাকে জীবনের 9টা বছর প্রাণ উজাড় করে ভালোবেসেছি। আমি মানুষটাকে কথা দিয়েছিলাম সে ভুলে গেলেও আমি ভুলে যাব না, তাকে ছেড়ে কখনো যাব না কোথাও। কিন্তু মাহির কথার ভাবতে গেলেই মাথায় আসে, ও তো যুক্তির কথাই বলেছে। আয়ান দ্বিতীয় বিয়ে করার জন্য এক্সাইটেড হলেও আমাকে ডিভোর্স দেওয়ার কথা মুখে একবারও উচ্চারণ করেনি। তাহলে কি আয়ান এখনো ভালোবাসে আমায়? না, তা কখনোই সম্ভব না। ভালোবাসলে কখনোই আমাদের মাঝে তৃতীয় কাউকে আনতে পারতো না। ভালোবাসলে আমার চোখের নিচের কালি শুষ্ক ঠোঁট, এলোমেলো চুল দেখেও সে এতটাও শান্তিতে থাকতে পারতো না। বিয়ের পর প্রথমবার যখন আমার পিরিয়ড হয়, তখন আয়নের পাগলামি দেখে আমি মনে করেছিলাম হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আমি। আমি যখন আয়ানকে বলেছিলাম এই ব্যথাটা অস্বাভাবিক, কিছুই না, কিন্তু 2 দিন থেকে চলে যাবে, তখন কিছুটা শান্ত হলেও আয়ান আমার জন্য ঔষধ আনতে ভোলেনি। এমনকি নিজে পানি গরম করে ব্যাগে ভরে নিজ হাতে আমার পেটে গরম পানির ব্যাগটা হালকা চেপে ধরে বসেছিল যতক্ষণ আমার ব্যথাটা স্বাভাবিক হয়নি। আর এখন আমি যে এতটা যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি তা দেখেও না দেখার মতো হয়ে বেশ স্বাভাবিকভাবে সে চলাফেরা করছে। পৃথিবীটা বড্ড বেশি স্বার্থপর। আচমকাই কাছের মানুষগুলো দূরে চলে যায়। আমাকে নিচে যেতে বলেই মাহি চলে গেল, কিন্তু বিন্দু পরিমাণও ইচ্ছে করছে না আমার এই মুহূর্তে নিচে যেতে। তবুও পা বাড়ালাম। ড্রয়িং রুমে আসতেই পা থমকে গেল আমার। চোখের সামনে নিজের স্বামীকে অন্য কারোর সাথে কোনো মেয়েই স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে না। অন্য কেউ, এটা, আর সেই মানুষটা হচ্ছে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। সবাই নতুন বউকে নিয়ে মেতে আছে সারা বাড়ি জুড়ে। মাহি আয়ান আর তার নতুন স্ত্রী নয়নাকে কাপল পিক তোলার জন্য বিভিন্ন পোজ শিখিয়ে দিচ্ছিল, আর আয়ান তা হাসি মুখে পালন করছে। বিন্দু পরিমাণও চিন্তার রেখা আয়ানের মাঝে আমি দেখছি না। সবাই দেখার আগে চোখের কোণে জমা অশ্রুটা মুছে নিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস নিলাম। তারপর শাশুড়ির কাছে গিয়ে বললাম, মা ডেকেছেন আমায়? সাথে সাথেই আমার শাশুড়ি হুংকার দিয়ে বলে উঠলেন, ডেকেছি তো আরো 3 ঘন্টা আগে, আর মহারানীর আসার সময় হলো এখন। মায়ের কথায় সবাই আমার আর ওনার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, সাথে আয়ান আর তার নতুন বউ নয়নাও। আমি শান্ত স্বরে মাকে বললাম, কি বলছেন এসব আম্মু? মাত্রই তো মাহি বলে আসলো আপনি ডাকছেন। ও, তাহলে আমি এখন মিথ্যা বলছি? আমি লক্ষ্য করলাম নয়না মেয়েটা চোখ বড় বড় করে হা হয়ে দেখছে সব।
এটাই তো স্বাভাবিক। পিচ্চি একটা মেয়ে কি এত দ্রুত এইসবের সাথে খাপ খাওয়াতে পারবে সহজে? অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে স্থির হয়ে আছে নয়না। শুনেছিলাম মেয়েটার বয়স মাত্র 19। মানে আয়নের থেকে 11 কি 12 বছরের ছোট মেয়েটা, আর আমার থেকে 9 বছরের ছোট। ঠিক একই বয়সে আয়ান আমাকে তার জীবন সঙ্গিনী করে এনেছিল। মায়ের কথা শুনে আমি নিচের দিকে তাকিয়ে আছি, মাথা নিচু করে। ওনার কথার উপরে কথা বলতে আমার ইচ্ছে করলো না। বাড়ি ভর্তি মেহমান। উনি সবাইকে বললেন সবাই যেন নিজ নিজ স্থানে গিয়ে ঘুমিয়ে যায়, রাত হয়েছে অনেক। আমাদের বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং খালি ছিল, সেই বাসায় মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সবাই চলে গেলে মা মাহিকে বলেন আমাকে যে কাজের জন্য ডাকা হয়েছে তা বলার জন্য। এটা বলেই মা চলে গেলেন ঘুমাতে। যাওয়ার আগে বলে গেলেন আমায় এখানে সব কাজ শেষ করে যেন সকালের সবার জন্য নাস্তার ব্যবস্থা করে ঘুমাতে যাই। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি, চোখের জল টলমল করলেও কাউকে কিছু বুঝতে না দিয়েই শাড়ির আঁচল দিয়ে তা মুছে নিলাম অন্যদিকে ঘুরে। এই যে মহারানী, শুনুন এবার আমার নতুন ভাবিকে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসুন। তারপর পুরো ঘরটা পরিষ্কার করবেন, অতঃপর সময় পেলে ঘুম। আমি অসহায়ের দৃষ্টিতে তাকালাম আয়ানের দিকে। আর যে সহ্য হচ্ছে না আমার। আয়ানের মুখটাও হঠাৎ কেমন যেন ভার হয়ে ওঠে মাহির কথায়। আয়ান বিরক্তিকর কণ্ঠে বলে, কি বলছিস কি তুই মাহি এসব? যা ঘুমাতে যা। আয়ানকে বেশ ভয় পায় মাহি, তাই আর কোনো প্রশ্ন করলো না, না করেই যেতে নিল। তখনই আমার কণ্ঠ পেয়ে পাটা থামিয়ে নেয় মাহি। আমি নতুন বইয়ের পাশে গিয়ে পেছন দিকে হাত ঘুরিয়ে ওর বাহুটা ধরে বললাম, চলো বোন, তোমাকে তোমার আসল ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। এই বলেই হাঁটা ধরলাম আমার রুমের দিকে। যদিও রুমটা এখন আর আমার নেই, তবুও অভ্যাস হয়ে গেছে রুমটাকে আমার রুম বলতে বলতে। হয়তো ধীরে ধীরে অভ্যাসটাও পরিবর্তন হয়ে যাবে আয়নের মতো। নতুন বউকে বাসর ঘরে বসিয়ে দিয়ে বললাম, দোয়া করি বোন, তুমি যেন এই পরিবারকে তাদের সুখের দিন দিতে পারো, যেন আজকের মতো ভবিষ্যতেও তারা তোমাকে এইভাবেই আগলে রাখে। নয়নাকে কথাটি বলে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে আসতে নিলাম, নয়তো যে আর একটু সময় ব্যয় করলেই চোখের অবাধ্য জলগুলো বেরিয়ে আসতো সকল বাধা পেরিয়ে। নয়না মনে মনে হয়তো আন্দাজ করতে পেরেছে আমি কে, তাই তো মেয়েটা কিছুটা ভয় আর লজ্জার সংমিশ্রণে আমার দিকে তাকাচ্ছিল বারংবার। আমি নয়নাকে বসিয়ে দিয়ে রুম থেকে বাহিরে পা রাখতেই চোখাচোখি হলো আয়ানের সাথে। দরজার পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে আয়ান, মুখশ্রী ভার, চোখগুলো বিষণ্ণ, ঠোঁট দুটো শুকনো। হঠাৎ ওর এমন অবস্থা দেখে বুকটা ধুকপুক করে উঠল। তবুও ওকে নিজের অনুভূতি বুঝতে না দিয়ে স্টোর রুমের দিকে পা বাড়ালাম। তখনই আমার হাতটা ধরে ফেলে আর বলে ওঠে, খুব বেশি কি কষ্ট দিয়ে ফেলেছি? আয়নের কথা শুনে মনে হলো ও আরো বেশি দুর্বল করতে চায় আমাকে। তাই আমিও নিজের মনকে শক্ত করে ভুরু কুঁচকে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, উহুম, মোটেও না, আমি কষ্ট পাচ্ছি না। একটা বেইমানের জন্য কষ্ট পাওয়ার চেয়ে নিজের গলায় নিজে খঞ্জর বসানো অনেকটা ভালো মনে করি আমি। বলতে পারলে এভাবে তুমি রিহানা? কেন বলতে পারবো না? আপনি পারবেন, আপনার পরিবার পারবে, শুধু আমি বললেই দোষ? তুমি কি আমার পরিবার নও? মানুষ কি দুটো বউ নিয়ে সংসার করছে না? আর করছে হয়তো, কিন্তু এক বউকে রানী সাজিয়ে আর অন্য বউকে কাজের মেয়ে সাজিয়ে স্টোর রুমে হয়তো কেউই রাখছে না। আমার কথাটা শুনেই আয়ান মাথা নিচু করে ফেলল। হয়তো ওর কাছে রিপ্লাই করার মতো কোনো বাক্য আর অবশিষ্ট নেই। তাই আমি বললাম, যান নিজের রুমে গিয়ে বাসর করুন আর এই পরিবারকে বাচ্চা দিন দ্রুত। আর হ্যাঁ, আমি মোটেও কষ্ট পাচ্ছি না। কষ্ট পেলে অবশ্যই বাসর ঘরটা সেই 9 বছর আগে সাজানো ঘরটার মতো সেম ভাবে সাজাতাম না। এটা বলেই এক ছুটে স্টোর রুমে এসে দরজাটা বন্ধ করে ধপাস করে নিচে বসে পড়লাম। আর এক মুহূর্তও যদি সেখানে দাঁড়াতাম তবে হয়তো নিজেকে আবারও দুর্বল করে ফেলতাম আয়ানের প্রতি।
যা আমি কিছুতেই আর হতে দিব না কখনোই। ভালোবাসা সুন্দর হলেও মানুষগুলো বড্ড বেশি জঘন্য রকম হয়, যা আয়ান আর তার পরিবারকে না দেখলে বুঝতেই পারতাম না। অদ্ভুত বিষয়, অনেক কান্না পাওয়া সত্ত্বেও একটুও চোখের জল আসছে না আমার। পাথরের ন্যায় হয়ে গেল চোখের অম্বরটা যেন। আজকের পর হয়তো আমি কখনো আয়ান নামক মানুষটার জন্য চোখের জল নামাবো না, কখনো না। ভোর ৫টায় দরজায় কেউ টোকা দিতেই জেগে যাই আমি। ঘুম ঘুম কণ্ঠে বললাম, কে? কিন্তু কেউ শব্দ করলো না। তাই আমিও চোখ খুললাম না আর। কিন্তু আবারও দরজায় ঠুক ঠুক পড়তেই শোয়া থেকে উঠে বসলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম সকাল ৫টা বাজছে। দরজায় তখনও টোকা দিয়েই যাচ্ছে অপর পাশের মানুষটা। আমি একটু বিরক্তিকর কণ্ঠে বললাম, আসতেছি, আর টোকা দিতে হবে না। তারপর বসা থেকে উঠে দরজার কাছে যেয়ে দাঁড়ালাম। জীবনে প্রথম খাট ছাড়া ঘুমালাম নিচে বিছানা পেতে, তাই শরীরটাও হালকা ব্যথা ব্যথা লাগছে। তবুও নিজেকে সামলে নিয়ে দরজাটা খুলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকাতেই চমকে উঠলাম আমি। এটা কি আদৌ সত্যি, নাকি স্বপ্ন দেখছি? এই মুহূর্তে তো এই মানুষটার অন্য কোথাও থাকার কথা, তবে এখানে কেন? পুরো রুম জুড়ে নীরবতা, দুজনের মুখে কোনো কথা নেই। কিন্তু আমি বড্ড বেশি অবাক হয়েছি এই মানুষটাকে চোখের সামনে দেখে। কারণ আমি এটা মোটেও আশা করিনি যে আয়ান এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ানো থাকবে আমারই দৃষ্টির সীমানায়। বুকটা কেঁপে উঠল হঠাৎ। আয়ানের চোখ মুখগুলো অদ্ভুত ভাবে জানান দিচ্ছে আমায়, আমার আয়ান ভালো নেই। কিন্তু ওর তো ভালো থাকার কথা। ওর ভালো থাকার জন্যই তো এত সব আয়োজন। গতকাল তো বেশ ভালোই লাগছিল এই মানুষটাকে। মুখশ্রী জুড়ে ছিল বিশ্বজয়ের হাসি। তবে আজ কি হলো জানতে বড্ড ইচ্ছে করছে, কিন্তু মনে মনে নিজেকে শক্ত করলাম আর আয়নের মুখের ওপরেই বলে দিলাম, এখানে কেন তুমি? নতুন বউ একা, তার কাছে যাও। তাছাড়া মা দেখলে তুলকালাম হয়ে যাবে। আমার কথা বলা শেষ হতে না হতেই আয়ান আমার কোনো কথা পাত্তা না দিয়ে আমাকে দরজা থেকে সরিয়ে সোজা গিয়ে আমার নিচে পাতানো বিছানায় শুয়ে পড়ে। আমি শুধু অবাক চোখে দেখেই যাচ্ছি। আমাকে আরো অবাক করে দিয়ে আয়ান আমাকে উদ্দেশ্য করে বলল, ভোর হয়ে যাচ্ছে, দ্রুত নামাজ পড়ে নাও। কথাটা মন্দ বলেনি আয়ান। আগে নামাজ পড়ে নেওয়া উচিত। সময় খুব কম। যেহেতু এটা স্টোর রুম, তাই এই রুমে কোনো ওয়াশরুম নেই। আমি রান্নাঘরের পাশের ওয়াশরুমটাই ফ্রেশ হয়ে অজু করে নিলাম। তারপর স্টোর রুমে আসতেই মনে পড়ল এই রুম পরিষ্কার করা হয়নি। আর এই অপরিষ্কার জায়গাতে তো নামাজ পড়া যাবে না। তাই দ্রুত চলে গেলাম ছাদের চিলে কোঠায়। চিলে কোঠায় নামাজ শেষ করে আবারও পা বাড়ালাম আমার রুমের দিকে। রুমটা আগে পরিষ্কার করা উচিত ছিল। তারপর আবার সকালের নাস্তার জন্য। উফ, বিরক্ত লাগছে এবার আমার। চিন্তিত চেহারা নিয়ে আনমনা হয়ে রুমে প্রবেশ করতেই আরেক দফা অবাক হলাম। আয়ান এখনো শুয়ে আছে নিচে আর শুয়ে শুয়ে আমার ফোন ঘাঁটছে। আমি ধীর পায়ে হেঁটে ওর পাশে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বসলাম না। আয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই আমায় উদ্দেশ্য করে বলল, বসো। আমি একটুও না ভেবে ফটাফট প্রতি উত্তরে বললাম, বসার সময় নেই। কাজের মেয়ে কিনা, উঠুন বিছানা গুছিয়ে রুমটা পরিষ্কার করে আবার সকলের জন্য সকালের নাস্তা তৈরি করতে হবে। কথাটা বলতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুকের বাম পাশ থেকে। আয়ান হুট করেই দাঁড়িয়ে গেল আর আমার দিকে দৃষ্টি রেখে বলল, খুব পরিবর্তন এসেছে তোমার আচরণে। আমার জায়গাটাও তো পরিবর্তন হয়েছে। আমার তো এই স্টোর রুমে থাকার কথা ছিল না। আমার এমন কথায় একদম চুপ হয়ে যায় আয়ান। মুখটা ফ্যাকাশে করে ফেলেছে। আমার ফোনটা আমার হাতে দিয়েই হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আমি জানি আয়ান কেন এসেছে এত সকাল সকাল এই রুমে। মানুষটা যে সকালের খিদে সহ্য করতে পারে না। সকালে নামাজের পর তার কফি খাওয়া লাগে। নয়না নতুন বউ বলে ওকে বলতে হয়তো লজ্জা লাগছিল, তাই আমাকে স্মরণ হলো তার। যাক, তবুও তো স্মরণ করলো।
আমি আর দাঁড়িয়ে না থেকে রুম পরিষ্কারের কাজে লেগে গেলাম। রুমটা পরিষ্কার করে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। রুমটা সবসময় বন্ধ থাকতো এতদিন, তাই কেমন জানি একটা অদ্ভুত রকমের গন্ধ ভেসে বেড়াচ্ছিল পুরো রুমে। আমি আর কিছু না ভেবে দ্রুত পা বাড়ালাম রান্নাঘরের দিকে। ওমা, এ কি! রান্নাঘরে এসেই খেয়াল করলাম আরেক টাসকি, নতুন বউ নয়না কফি বানাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এই কফি সে কার জন্য বানাচ্ছে, তাই চুপচাপ নিজের কাজে লেগে গেলাম। মানুষটা খুব আশা নিয়ে আমার কাছে গিয়েছিল, অথচ আমি বুঝেও তাড়িয়ে দিয়েছি। কিভাবে হলাম এতটা নিষ্ঠুর আমি! বিয়ের 9 বছরে এই প্রথম সকালে আমি ওকে কফি করে দেইনি, বরং কথা শুনিয়ে দিয়েছি এক গাদা। মানুষটা কি কষ্ট পেয়েছে আমার এমন আচরণে? হয়তো পেয়েছে, কারণ এই 9 বছরে আজ প্রথম তাকে আমি এড়িয়ে চলার চেষ্টা করেছি। তার খিদের জ্বালা বুকে বুঝেও চুপ থেকেছি। খিদে লাগলে একদম বাচ্চা বাচ্চা হয়ে যায় 30+ বয়সের সুঠাম পুরুষটার মুখটা। আমি সবার জন্য কি নাস্তা তৈরি করব ভাবতে ভাবতে রুটি ভাজি আর চা বানানোর সিদ্ধান্ত নিলাম। যেই ভাবা সেই কাজ। রুটির জন্য খামি তৈরি করে, ভাজির জন্য আলু, পেঁপে, ডাল, পেঁয়াজ এই সমস্ত মরিচ সব কেটে জোগাড় করে নিলাম। ভাজি চুলায় বসিয়ে দিয়ে রুটি বেলতে লেগে গেলাম। ঘামে পিঠটা ভিজে গিয়েছে, মুখটাও ঘামে একাকার। তখনই নয়না মেয়েটা প্রবেশ করলো রান্নাঘরে। আমিও মেয়েটাকে দেখেও না দেখার মতো হয়ে কাজে ব্যস্ততা দেখাচ্ছি। তখনই মেয়েটা আমার সাথে ওই কাজ করবে আর বলে বাহানা শুরু করেছে। আমি হাজার বারণ করলেও আমার সাথে হাতাহাতি করেই চলেছে মেয়েটা, যা আমার মোটেও পছন্দ হলো না। তাই এক প্রকার বাধ্য হয়ে ওকে বললাম চা বানাতে। কড়া করে চা বানানোর আদেশ দিলাম। মেয়েটা খুশি হয়ে ঝকঝকে মুখ নিয়ে চা বানাতে পাত্র হাতে নিল। আমার থেকে জিজ্ঞেস করলো পানি কতটুকু দিবে। আমি সব শিখিয়ে দিলাম। আমার শাশুড়ি আবার কড়া চা পছন্দ করে বেশ। নয়নার একটু আগে বলা কথাটা ভাবাচ্ছে আমায়। আমি যখন কাজ করতে না করি তাকে, তখন সে আমায় বলে, আপনি বাড়ির বড় বউ হয়ে কাজ করতে পারলে আমি কেন পারবো না? আমি অবাক হলাম মেয়েটার কথায়, আর কিঞ্চিৎ হেসে জিজ্ঞেস করলাম, কিভাবে জেনেছো যে আমি এই বাড়ির বউ? তখন মেয়েটা কিছুটা লজ্জা আর কিছুটা ভয় মেশানো কণ্ঠে বলল, উনি আমায় সব বলেছেন। খানিকক্ষণের মধ্যেই হুড়মুড় করে রান্নাঘরে আমার শাশুড়ি ননদ দুজনেই প্রবেশ করে। আমার শাশুড়ি আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে হুংকার দিয়ে বলে, এই মেয়ে, আমার ছেলের নতুন বউকে দিয়ে কোন সাহসে কাজ করাচ্ছ তুমি? নিজের মতো করে বানাতে চাইছো নাকি? আমি চুপ হয়ে শুধু ওনার দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকালাম। বুকটা কষ্টে হাহাকার করছে। আমাকে চুপ দেখে উনি আবারও বললেন, শেষবার বলছি মেয়ে, আমার ছেলের বউকে দিয়ে কোনো কাজ করাবে না। যা করার তুমি একাই করবে। আমি তবুও চুপ হয়ে আছি, কারণ আমি যদি বলি নয়না নিজে থেকে কাজ করছে, তা কেউই বিশ্বাস করবে না, উল্টো আরো বেশি করে কথা শোনাবে। কি দরকার শুধু শুধু কথা বাড়িয়ে নিজের অপমানের খাতা ভরাট করার? মুহূর্তেই আমাকে অবাক করে নয়না ধীর কণ্ঠে বলে উঠল, মা, আপু আমাকে কাজ করতে দেয়নি, বরং আমি আপুর হাতে হাতে জোরপূর্বক কাজ ছিনিয়ে নিয়েছি। প্লিজ আম্মু, আপুর সাথে কোনো অশান্তি করবেন না। কথাগুলো বলেই নয়না হাতের কাজটা শেষ করে নিজের রুমের দিকে পা বাড়ালো। মেয়েটা হয়তো মানিয়ে নিতে পারছে না নতুন পরিবেশ। সবাই কি আর সব সহ্য করতে পারে? মেয়েটাকে খুব সহজ সরল মনে হচ্ছে। সবাইকে নাস্তা খাইয়ে একটু বসলাম ডাইনিং এ। খুব খিদে পেয়েছে। সবার খাওয়া শেষ হওয়ার পর দেখলাম রুটি আছে অবশিষ্ট একটা, ভাজি একটুও নেই। তাই চায়ে রুটিটা চুবালাম, কিন্তু মুখে দিতে পারলাম না। তার আগেই আমার শাশুড়ি উঁচু গলায় বলে উঠলেন, অনেক গিলেছ, এবার কাজে লেগে যাও। আজ দুপুরে সবার জন্য বিরিয়ানি রান্না করবে। এটা বলেই উনি চলে গেলেন। আমার আর খাওয়া হলো না। আমি হাতের রুটিটা রেখে উঠে যেতে নিলেই নয়না বলে ওঠে, না আপু, এভাবে খাবারের সাথে অন্যায় করিয়েন না। রুটিটা খেয়ে নিন,
খুব আদুরে সুরে বলল মেয়েটা কথাটি, কিন্তু তবুও আমার গলা দিয়ে খাবারটা নামলো না। লক্ষ্য করলাম মেয়েটার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে একদম। আমার শ্বশুরের জন্য এক কাপ কড়া লিকারের চা নিয়ে দরজায় দাঁড়ালাম। বললাম, আব্বু আসবো? আমার শ্বশুর হাসি মুখে খুব আহ্লাদে সুরে বলল, হাসো মা, এই চায়ের অপেক্ষায় ছিলাম এতক্ষণ। কিন্তু আমার শাশুড়ির পছন্দ হলো না কথাটা, তাই তিনি নাক মুখ কুঁচকে বলে উঠলেন, ঢঙের আর শেষ নেই, এত আদিক্ষেতা আমার সামনে একদম দেখাবে না, বুঝেছো? মুহূর্তেই আমার শ্বশুরের হাসি মাখা মুখে আধার নেমে আসলো। আমিও চুপচাপ ওনার হাতে চায়ের কাপটা গুজে দিয়ে চলে আসার জন্য পা বাড়ালাম। রুমের বাহিরে পা রাখতেই চোখাচোখি হলো নয়না মেয়েটার সাথে। আমার শ্বশুর বরাবরই খুব বাধ্য স্বামী আমার শাশুড়ির, কখনো কোনো কিছুরই প্রতিবাদ করেন না উনি। প্রতিবাদ করবেন না বললে ভুল হবে, প্রতিবাদ করতে পারেন না। মানুষটা বড্ড বেশি সহজ সরল। এই বিয়েতেও আমার শ্বশুর আমার মতো নীরব দর্শক ছিলেন, কিছুই বলতে পারেননি। আমি একটু এগিয়ে গিয়ে নয়নাকে প্রশ্ন করলাম, তোমার কি কিছু লাগবে বোন? আমাকে অবাক করে দিয়ে নয়না উল্টো প্রশ্ন ছুড়লো আমার দিকে, আপনার সাথে ওনারা এত খারাপ আচরণ করেন কেন? আর আপনিও কেন কোনো প্রতিবাদ করেন না? মেয়েটার প্রশ্নের উত্তর নেই আমার কাছে, তাই ওকে এড়িয়ে যাওয়ার বাহানায় ছাদের দিকে পা বাড়ালাম। মেয়েটা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার চলে যাওয়ার দিকে। ছাদে পা রাখতেই থমকে গেল পা। এ আমি কাকে দেখছি? নিজের চক্ষুদ্বয়কে বিশ্বাস করতে পারছি না। যে মানুষটাকে দেখছি, অন্য কোনো কাউকে কোনোদিন নিজের সামনে সিগারেট টানতে দেখিনি, সেই মানুষটা আজ এক মনে সিগারেট টেনে যাচ্ছে অন্তরিক্ষের দিকে তাকিয়ে। চারপাশে ধোঁয়ারা যেন খেলা করছে। আমি আয়ানকে দেখে আবারও পেছনের দিকে পা বাড়িয়ে চলে যেতে নিলাম। আয়ান বলে ওঠে, এদিকে এসো। এভাবে লুকোচুরি খেলার আবেগী বয়স নেই আমাদের এখন। আয়ানের কথার কোনো অর্থ বুঝতে পারলাম না। এগিয়ে গেলাম ওর দিকে। ও রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমার মুখে কোনো কথা নেই। আমাকে চুপচাপ দেখে নীরবতা ভেঙে আয়ান বলল, জানো, একসময় এই নিকোটিনের ধোঁয়াটাকে বড্ড বেশি ঘৃণা করতাম, কিন্তু আজ বুঝতে পারছি কোনো মানুষ এই কেন মানুষ এই নিকোটিনের ধোঁয়াটাকে নিজের নিত্য সঙ্গী করে বানায়। বাস্তবতা যেভাবে বাহিরটাকে জ্বালায়, নিকোটিন সেইভাবে ভেতরটা ছারখার করে দেয়। কথাটা বলেই হাতে থাকা অর্ধ সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে ধপ ধপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আমি অবাক হব নাকি বিস্মিত হব বুঝে উঠতে পারছি না। কি চলছে আয়নের মনে? কি হচ্ছে এইসব? কি রহস্য লুকিয়ে আছে আয়নের মাঝে? কেন এমন অদ্ভুত আচরণ? বিরক্ত লাগছে সবকিছু আমার। কি এমন যন্ত্রণা আয়ানকে কুরে কুরে খাচ্ছে? বাবা হওয়ার চান্স তো পেয়েছে, এখন শুধু অপেক্ষা। তবুও এত আক্ষেপ মানুষটার মাঝে কিসের? মেঘলা আকাশ, রোদের ছিটে ফোঁটাও নেই অন্তরিক্ষে, তবুও গরমের উত্তাপ ছড়িয়ে আছে প্রকৃতি জুড়ে। প্রকৃতি যে কোনো রহস্যের জন্ম দিচ্ছে দিন দিন বোঝা মুশকিল। শরতের শেষ কালেও বৃষ্টির উৎসব, শীতের তো কোনো আবির্ভাবই নেই। যদিও ভোরবেলা হালকা অনুভব করা যায় ঠান্ডা ঠান্ডা ভাবটা, তবু এই জায়গাটা শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এই সুযোগটা পাওয়া যাচ্ছে, নয়তো শহরে তো দিনে রাতে 24 ঘন্টায় গরমের উত্তাপ বেশ অধিক। আয়ানদের বাসাটাও একটু পাহাড়ি এলাকায় পড়েছে। এই বাসার আশেপাশে বাড়ি ঘর রয়েছে হাতে গোনা কয়েকটা, তবে নতুন নতুন বাড়ি ঘর হওয়ার প্রস্তুতি চলছে খুব চারপাশে। আয়ানকে প্রকৃতির মতো রহস্যময় মনে হচ্ছে ইদানিং আমার কাছে। কোনো কথা সে এখন স্পষ্ট করে বলে না আমার সাথে। প্রায় 1 বছর ধরে আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে আয়ান। মন খারাপ করে রাখতো সব সময়, গম্ভীর হয়ে থাকতো। আমি কিছু জিজ্ঞেস করলেও ঝগড়া লেগে যেত আমার সাথে অযথা। কিন্তু এখন তো বিয়ে করেছে, আল্লাহ চাইলে নয়নার কোল জুড়ে আসতে পারে আয়ানের সন্তান। কিন্তু আয়ানকে বিয়ের দিন খুশি দেখলেও বাসর রাতের পর থেকে অন্যরকম দেখাচ্ছে, ভীষণ উদাস। আয়ান কি চায় তা রহস্য ছাড়া আর কিছুই না আমার কাছে এই মুহূর্তে।
এই 1 বছর ধরে আয়নের অবহেলাগুলো ভীষণ যন্ত্রণা দিচ্ছে আমায়, নিদারুণ আঘাতের ক্ষত বিক্ষত করছে রোজ রোজ। আবারও আওয়াজ এলো মাহিরের। একরাশ বিরক্তি নিয়ে পা বাড়ালাম রান্নাঘরের দিকে। রান্নাঘরে যেতে যেতে মনে পড়ল নয়নার সকালের বলা কথাগুলো, আর আজ নিজের অজান্তেই মৃদু হাসি ফুটে উঠল আমার ওষ্ঠদ্বয় জুড়ে। সকালে মেয়েটা খুব আদুরে সুরে আমায় বলেছিল, আপু জানেন, আমার কোনো বড় বোন নেই, বড় বোনের আদর কখনো পাইনি আমি। একটা আক্ষেপ রয়েই গিয়েছিল বুকের ভেতর, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আল্লাহ আমার সেই বড় বোনের অভাবটা দূর করে দিয়েছেন। আপনাকে বড় বোনের আসনে বসিয়েছি, প্লিজ আপু আমাকে ছোট বোনের মতো করে আগলে রেখো। মেয়েটা এত সুন্দর আবদারে যে কেউ দুর্বল হয়ে পড়বে, আর আমি তো সেখানে ভালোবাসার কাঙ্গালিনী। আমি বিরিয়ানি রান্না করছি আর আমার সাথে টুকটাক কাজে হাত লাগাচ্ছে নয়না। অনেকবার বারণ করা সত্ত্বেও মেয়েটা শুনছে না। পরে সালাদ কাটতে বলি। অনেক খুশি হয়ে যায় পাগলিটা। আসলেই একটা ছোট্ট বোনের অভাব ছিল বড্ড। নয়না সেই স্থানটা বানিয়ে নিচ্ছে নিজের মতো করে। কি করেই বা পিচ্চি মেয়েটার সাথে রাগ দেখাবো? দোষ তো আমার কপালেরই, নয়নার না। আল্লাহ চেয়েছে বলেই তো হয়েছে বিয়েটা। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। সালাদ কাটতে কাটতে নয়না বলে, আপু আজ আমাদের বাসা থেকে কিছু লোক আসবে আমাকে দেখার জন্য। বেশি কেউ আসবে না, শুধু আমার খালাতো বোন আর আমার এক ঘনিষ্ঠ বান্ধবী, এই দুইজনই আসবে। আমি বলেছি বেশি কেউ না আসার জন্য। জানেন আপু, আপনাকে এভাবে খাটতে দেখলে ভীষণ কষ্ট হয় আমার। আহ, কত মায়া করে কথাগুলো বলল মেয়েটা। খুব ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরে কপালে বড় বোনের আদরের আলপনা ছোঁয়া দিতে। ইস, নয়না যদি সত্যি সত্যি আমার ছোট বোন হতো। আমরা দুই বোন, এক ভাই, আপু আর ভাইয়া বড়, আর আমি সবার ছোট পরিবারের। আমি একটু অবাক হয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকালাম নয়নার দিকে। আমার তাকানো দেখে নয়না বুঝতে পারে আমি ওকে প্রশ্ন করেছি, তাই সে আবারও স্বাভাবিকভাবে বলে, আমি শুনেছি মা আর মাহি আপুর কথা বলছিল আমাদের বাসা থেকে মেহমান আসলে তাদের সবার জন্য আপনাকে দিয়ে নাস্তা বানিয়ে নিবে, আর তাদের সামনে আপনাকে পরিচয় দিবে কাজের মহিলা বলে। তাই আমি ফোনটা বের করে আমার ভাবিকে বলে দিয়েছি তারা দুজন ছাড়া যেন কেউ না আসে। এরা দুজন মানুষ আমার খুব কাছের, তাই তারা আসবে আমি না করলেও। এটুকু কথা বলে নয়না আবারও সালাদ কাটায় মনোযোগ দিল। মেয়েটা অদ্ভুতভাবে আমাকে চুম্বকের মতো জড়িয়ে নিচ্ছে নিজের সাথে। আমার সব চিন্তা ধারা ভাবনাকে মেয়েটা উল্টে দিচ্ছে। এতদিন এই বাসায় নিজেকে খুব একা লাগতো, কিন্তু আজ যেন মৃতদেহে প্রাণ ফিরে পেয়েছে এমন অনুভব হচ্ছে। নয়নার কথা শোনে না চাইতেও চোখে জল টলমল করে। নয়না সেটা লক্ষ্য করে বলল, আপু একটু জড়িয়ে ধরার অধিকার দিবে আমায়? আমি অশ্রুসিক্ত নয়নে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। দেখলাম মেয়েটার মুখশ্রী খুশিতে ঝকঝক করে উঠেছে। খুব উত্তেজিত হয়ে মেয়েটা খুশিতে গদগদ হয়ে আমার গলাটা জড়িয়ে ধরে। অদ্ভুতভাবে আমার বেশ স্বস্তি লাগছে। ঠিক তখনই আমার ননদ আর আমার শাশুড়ির ঘরে রান্না প্রবেশ ঘটলো রান্নাঘরে। মা মেয়ে দুজনেই আমাকে সমানে বকে যাচ্ছে। আমি নাকি তাদের নতুন বউয়ের মাথা চিবিয়ে খাচ্ছি। আমি নিশ্চুপ। নয়না কিছু বলতে চাইলো, মাহি ওকে বলতে দিল না। এবার আমার সত্যি ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু আমিও কান্নাটাকে গলা বেয়ে আসতে না দিয়ে কণ্ঠনালীতেই কান্নাটাকে আটকে ঢোক গিলে ফেললাম। কিছুতেই এদের সামনে আমি দুর্বল হব না। আমার শাশুড়ি আবারও আমায় বলে উঠলেন, মেয়ে শোনো, এই বাড়িতে থাকতে হলে আমার ইশারায় চলতে হবে তোকে, নয়তো দরজা দেখিয়ে দিতে হবে না, আশা করি নিজেই চলে যাবি আমাদেরকে মুক্তি দিয়ে। আমি মুচকি হাসলাম, নাক আর ভুরু কুঁচকে বললাম, কিছু ছায়া সহজে পিছু ছাড়ে না মা। মনে করেন আমিও সেই অদৃশ্য ছায়া?
আমার শাশুড়ি এবার খুব গলা উঁচিয়ে বলেন, খুব সাহস বেড়েছে তোর না? এখন তুই আমার মুখে মুখে তর্ক করবি? এতই সাহস? কিছু বললাম না। একটা পিচ্চি মেয়ের সামনে নিজের সম্মান আর নষ্ট করতে পারবো না। কথার নাম নাকি লতা। আমি একটা বললে তারা হাজারটা বলবে, তার চেয়ে ভালো চুপ থাকি এই মুহূর্তে। এক মাঘে কি আর শীত যায়? সময় আমারও আসতে পারে। আমার নীরবতা দেখে আমার শাশুড়ি নয়নাকে আহ্লাদি সুরে বলল, মা যাও, রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। এই মেয়ের জন্য অনেক অনেক খাটাখাটনি করে ফেলেছ। তারপর আমার উদ্দেশ্যে বললেন, নিজে তো একটা অপয়া বন্ধা, আবার আমার ছেলের নতুন বউকেও নিজের দলে নেওয়ার ধান্দা করছে। মাইও মায়ের সাথে তাল মিলিয়ে বলে উঠল, নয়না ভাবি, তুমি প্লিজ একদম ঘেঁষবা না এই অপয়াটার সাথে। আমরা তোমাকে অনেক আশা নিয়ে আমার ভাইয়ের বউ করে এনেছি। আমি চুপ হয়ে শুধু সবটা হজম করে যাচ্ছি। হঠাৎই নয়নার গলার আমি চুপ হয়ে শুধু সবটা হজম করে যাচ্ছি। হঠাৎই নয়নার কঠিন গলার স্বরে তাকালাম ওর দিকে। নয়না বিরক্তিকর কণ্ঠে বলে, ছি, আপনারা মানুষ কি? নেহাতি আমার একটা দুর্বলতা আছে বলে বিয়েটা করতে রাজি হয়েছি, নয়তো কখনোই আপনাদের মতো ছ্যাঁচড়া পরিবারের সাথে কোনো সম্পর্কে জড়াতাম না। কথাগুলো বলেই হনহন করে হাঁটা ধরলো নয়না নিজের রুমের দিকে। থমকে যাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে আমার শাশুড়ি আর আমার ননদ। দৃশ্যটা যেন অনাকাঙ্ক্ষিত ভাবেই ঘটে গেল হুট করেই। আমি তাদেরকে কোনো পাত্তা না দিয়েই আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। দুপুর হতে চলল। ঠিক সময়ে খাবার না ফেলে যে খিদের জ্বালায় বেশ বিরক্ত হবে আমার পাগলটা। আয়ানের কথাটা মনে আসতেই কেমন জানি অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো আমার মনে। মানুষটাকে ভোলা কোনোভাবেই সম্ভব নয় আমার পক্ষে। পরেক্ষণেই আবার খেয়াল হলো নয়নার বলা কথাটা। কি এমন দুর্বলতা ওর, যার জন্য একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হতে এভাবে রাজি হয়ে গেল? কেন? কোনো চিন্তা ভাবনা ছাড়াই? আমার অজান্তেই কি কিছু চলছে? সবটা কেমন জানি ধোঁয়াশা লাগছে। সব কাজ শেষ করে গোসল সেরে ছাদে গেলাম কাপড় চোপড় শুকাতে দেওয়ার জন্য। কাপড় চোপড় দড়িতে ঝুলিয়ে দিয়ে পেছনে ফিরতে দেখলাম আমার খালা শাশুড়ি ছেলে রোহান আমার দিকে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রোহান সদর দরজার ঠিক পাশেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। বরাবরই এই ছেলেকে আমি পছন্দ করি না। একটু অন্য ধাঁচের ছেলে তাই। নারী আসক্ত যাকে বলে। তাই আমি সবসময় ওর থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করি। আমি দ্রুত পা চালিয়ে চলে যেতে নিলাম। ছাদের সদর দরজা যেতেই খপ করে আমার হাতটা ধরে ফেলে রোহান। রাগে গাটা জ্বলে উঠল আমার। সাহস কি করে হয় এই ছেলের আমার হাতটা ধরার? আমি ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই ও বলে উঠল, শুনেছি তুমি নাকি বন্ধা, তাই আয়ান ভাই দ্বিতীয় বিয়ে করেছে। তুমি যেহেতু বন্ধা, সেহেতু একটা রাত দিতেই পারো আমাকে, কোনো সমস্যা হবে না। প্রেগনেন্ট হওয়ারও চান্স নেই। রোহানের কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল আমার। এতটা জঘন্য একটা পুরুষ হয় কেমনে? নিজের ভাইয়ের বউয়ের দিকে যে ছেলে কুনজর দিতে পারে, সে কখনোই কারোর ভাই হওয়ার যোগ্যতা রাখে না। আমি কোনো মতে হাতটা ওর থেকে ছাড়িয়ে ঠাস করে চড় বসিয়ে দিলাম ওর বাম গালে। সাথে সাথেই হতভম্ব হয়ে গেল সে। রোহান কিছু বোঝার আগেই আমি বলে উঠলাম, সাহস হয় কি করে? আরেকবার যদি এই দুঃসাহস করিস তবে আয়ানকে সব বলে দিব আমি। এটা বলেই আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে নিচে চলে আসলাম। এতটা রাগ হচ্ছে যে কিছুই ভালো লাগছে না। এক এই ছেলে যতদিন এই বাড়িতে আছে সাবধানে থাকতে হবে আমায়। নিচে নামতেই চোখাচোখি হলো আয়ানের সাথে। আমার ঠিক এক হাত সামনে দাঁড়িয়ে আছে মানুষটা। আমাকে এভাবে ছুটে আসতে দেখে আর হাঁপাতে দেখে প্রশ্ন ছুড়ল আমার দিকে, কি হয়েছে? এভাবে নামলে যে কেন? ছাদের ছাদ থেকে? ছাদে কি রোহান আছে?
আমি কিছু না বলে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আয়ানের দিকে। মানুষটা আজও আমার না বলা কথা এভাবে বুঝে গেল আমার চোখ দেখে শুধুমাত্র। তাহলে কি এখনো আয়ানের মনে আমার জন্য ভালোবাসার ছিটেফোঁটা আছে? আমি এইসব ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরতেই দেখি আমি চারপাশ জুড়ে নীরবতা বিদ্যমান। মাথার উপর ভন ভন করছে সিলিং ফ্যান। জ্ঞান ফিরতেই সবার আগে সিলিং ফ্যানের অদ্ভুত শব্দ কর্ণকুহরে প্রবেশ করলো। ধীরে ধীরে চোখ মেলে সামনে তাকালাম। দেখি কেউই নেই সামনে, কিন্তু আছে ওয়ালের সাথে লাগোয়া দেওয়াল ঘড়িটা, যেটা আমার আর আয়নের বিয়েতে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল। অদ্ভুত সুন্দর এই ঘড়িটা নাকি অনেক দোকান ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে খুঁজে কিনেছিল আমার জন্য। বুকটা হঠাৎই কেঁপে উঠল। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলাম। এটা যে আমার হাতে যত্ন করে গোছানো সেই রুমটা, যেটা এখন আর আমার নেই। তখনই মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে চোখ ঘুরিয়ে তাকালাম আমার ডান পাশে। নয়না বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খুব যত্নে। মেয়েটার ছোট্ট মুখটা ভীষণ ভয়ার্ত দেখাচ্ছে। এমন মনে হচ্ছে যেন কোনো কিছুর জন্য ভয় পেয়ে রয়েছে। আমি ইশারা করেই জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? নয়না নরম সুরে বলল, আপু আপনি কেন নিজের শরীরের অযত্ন করছেন এত? ডাক্তার ওনাকে এতগুলো বকা দিয়ে গেল। শুনলাম ডাক্তারবাবু নাকি ওনার বন্ধু, আপনাকে ভাবি বলে সম্বোধন করলো। আমি খুব ধীর কণ্ঠে ওকে আবারও জিজ্ঞেস করলাম, এসব পরে আগে আমায় বলো কি হয়েছে আমার? ডাক্তার কি বলেনি আমি হঠাৎ কেন জ্ঞান হারালাম? ডাক্তার বলেছে আপনার শরীর খুব দুর্বল। নিজের দুর্বলতা কি আপনি এখনো বোঝেন না আপু? আমি জানি আমার আগমনেই আপনার এমন অবস্থা, কিন্তু আপু আমি খুব খুব সরি। আমার জানা ছিল না এত কিছু সম্পর্কে। ডাক্তারবাবু বলেছে আপনার ফুল বেড রেস্টের প্রয়োজন। দুশ্চিন্তার কারণেই আপনার শরীর এমন অসুস্থ হয়ে পড়েছে দিন দিন। আমার ভুলের জন্য নিজেকে এইভাবে তিলে তিলে শেষ করবেন না আপু। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কখনো। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো নয়না। আমি শুধু অবাক চোখে তাকে পর্যবেক্ষণ করছিলাম, আর ওর মুখ ফুটে ওটা অপূর্ব ধ্বনি শুনছিলাম। যত যাই হয়ে যাক, এই রুমে আমি কিছুতেই থাকবো না। এই রুমের দিকে তাকাতেই তিক্ত লাগে। এই রুম জুড়ে যে আমার শত শত স্মৃতি, সেগুলো আমি মনে করতে চাই না আর। তবুও কি ভোলা যায় সেই সব মধুময় স্মৃতি? মুছে ফেলা যায় মস্তিষ্ক থেকে পূর্বের সমস্ত মুহূর্ত? কিছু প্রশ্ন বরাবরই ভাসমান থেকে যায়। আমি নয়নার কথার কোনো জবাব না দিয়ে শোয়া থেকে উঠে বসলাম। মেয়েটা আবারও উঠে বলল, এই কি আপু, উঠছেন কেন? আপনার বিশ্রামের প্রয়োজন। উনি গেছেন ডাক্তারের কাছে। মেয়েটার নিষ্পাপ চাহনি আমায় এই বারে বারে তার প্রতি দুর্বল করে চলেছে। আদৌ কি কেউ সতীনের সেবা করে এভাবে? ভাবতেই চিকন ঠোঁট মেলে হেসে দিলাম কিঞ্চিত। আমার হাসি দেখে নয়না কেমন জানি চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। পিচ্চিটা হয়তো বুঝতেই পারছে না আমার মনের অবস্থা। আমার যে এই রুমে দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস থেমে থেমে যাচ্ছে, বুকের পাঁজরটা ভার হয়ে আসছে। অতীতটাকে খুব করে ফিরে পেতে ইচ্ছে করছে। আমি বিছানা ছেড়ে খাট থেকে নিচে পা রাখতেই আয়ান হাতটা ধরে কি জানি নিয়ে ফিরে এলো। আমার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আমি ওর দিকে না তাকিয়ে চলে যেতে পা বাড়ালাম। আমাকে অবাক করে দিয়ে আমার হাতটা ধরে ফেলে খপ করে আয়ান আর হুকুম করে চুপচাপ গিয়ে বিছানায় বসতাম। আমি ওর কথাটাকে পাত্তা না দিয়েই হাত ছাড়িয়ে দিয়ে চলে যেতে নিতেই আয়ান শক্ত কণ্ঠে বলে ওঠে, এত অবাধ্য হয়ে উঠবে মুহূর্তেই, তা ভাবতেও পারিনি। যাই হোক, এগুলো নিয়ে যাও, নিয়মিত খেয়ে নিও ঔষধগুলো। আমি একটুখানি হাসার চেষ্টা করে বললাম, অবাধ্য তো হওয়ারই ছিল আয়ান। যাই হোক, তুমি তোমার মতো করে ভালো থেকো, আমাকে নিয়ে ভাবতে হবে না।
এই ঔষধগুলো তুমি ফেরত দিও। আমি আমার টাকায় ঔষধ কিনে নিতে পারবো, জমানো টাকা আছে তো কিছু। আয়ান চোখটা বন্ধ করে ফেললো। বুঝতে পারছি খুব রেগে যাচ্ছে। আয়ান রেগে গেলে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। নতুন বউয়ের সামনে আর কোনো ঝামেলা করতে চাই না। আয়ানের সামনে থেকে দরজার দিকে পা বাড়ালাম, কিন্তু দরজার বাহিরে পা রাখতে পারলাম না। তখনই আমার শাশুড়ি আর ননদ হুড়মুড় করে রুমে প্রবেশ করে আর তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, কিরে নবাবজাদি, এখনো নাটক শেষ হয়নি? নাকি আবারও আমার ছেলেটার মাথা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস? কোনটা? আমি খুব ভদ্রভাবে বললাম, সি মা, কি সব বলছেন এইসব? আয়ান আমার স্বামী, আমার 9 বছরের ভালোবাসা। আহারে ভালোবাসা! তুই হলি আমার ছেলের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। কটমট করে বলল আমার শাশুড়ি কথাটা। আমি আর চোখে আয়নের দিকে তাকালাম। 1 বছর ধরে আয়নের সামনেই ওর মা বোন আমার সাথে এমন ব্যবহার করে যাচ্ছে, কিন্তু কখনোই আয়ান কোনো প্রতিবাদ করে না। এখনো আয়ান শক্ত করে চোখ মুখ খিচে রেখেছে, কান দুটো টকটকে লাল হয়ে আছে। যেটা আজ নতুন না, সবসময় রাগটাকে কন্ট্রোল করে এভাবে হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করে চোখটা বন্ধ রেখে। তাই আশা ছেড়ে দিলাম ওর থেকে। আমার শাশুড়ি আমাকে চুপ দেখে আবারও বলল, তোর জন্য তো আমার বোন আর বোনের ছেলেকে এই বাড়ি ছাড়তে হয়েছে। তুই বেশি দিন আর টিকতে পারবি না এই বাড়িতে। যা, এখন সবার জন্য টেবিলে খাবার সাজা, দুপুর পেরিয়ে যাচ্ছে। আর সহ্য হলো না, হজম করতে পারছি না কথাগুলো, তাই ত্যাগ করলাম সেই রুম যেটার প্রতিটি জিনিস আমার ছোঁয়ায় সেজেছে। রান্নাঘরে এসে সবার জন্য খাবার বেড়ে টেবিলে নিয়ে যেতে হবে। সবকিছুর মধ্যে নয়না মেয়েটা অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে সব পর্যবেক্ষণ করছে আর চোখের পানি ফেলছে, যা আমার চক্ষু এড়ায়নি। ঠিকই লক্ষ্য করেছি আমি মেয়েটার দিকে। হয়তো শাশুড়ির এমন ব্যবহার সে মানতে পারছে না, কিন্তু আমাকে তা মেনে নিতে হচ্ছে। এত কিছুর পরেও কেন আয়ান ডিভোর্সের কথা বলছে না আমায়? আমি যে আর পারছি না, শরীরটা প্রচুর দুর্বল, হাঁটতে পারছি না ঠিক মতো, তবুও তো কাজগুলো আমাকে করতেই হবে। একজন কাজের মহিলা ছিল, কিন্তু উনিও নাকি অসুস্থ, তাই আসতে পারছে না। কয়েকদিন ধরেই হুট করে মনে পড়লো রোহানের কথা। আমার ঠিক মনে আছে জ্ঞান হারানোর আগে আয়ান রোহানের কথাই বলেছিল। তবে কি আয়ান কিছু করেছে রোহানের সাথে? নয়তো আমার শাশুড়ি কেন বলল যে রোহানকে আমার জন্য এই বাড়ি ছাড়তে হয়েছে? সব এলোমেলো লাগছিল। ও, কিছু বুঝে উঠতে পারছি না। যদি আমার এত চিন্তা আয়নের, তবে কেন সে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল? কেন 1 বছর ধরে বিভিন্ন বাহানায় দূরত্ব সৃষ্টি করলো? ঝিম ধরে আছে মাথাটা, কিছুই বুঝতে পারছি না চারপাশে কি হচ্ছে। কেন এত এত রহস্য লাগছে সব? মনে হচ্ছে আমার অজান্তেই নিশ্চয় কিছু চলছে যা আমি বুঝতে পারছি না। নিয়েছি এবার শুধু আমি একটা একটা করে সব খাবার সাজিয়ে নিয়েছি। এবার শুধু ডাইনিং টেবিলে নিয়ে যাওয়ার পালা। তখনই নয়না এসে আমার সাথে সাথে সব খাবার ডাইনিং এ নিয়ে আসে। আমি কিছুই বলিনি, চুপ থেকেছি, কারণ আমি জানি নয়নাকে বাধা দিলেও সে মানবে না। আর আমার শাশুড়ি দেখলেও সেই আমার ওপরে দোষটা দিবে। নিজের ভাগ্যের ওপরে বড্ড হাসি পাচ্ছে। সবাইকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। আমি খেতে চাইনি, কারণ খাওয়ার প্রতি মোটেও রুচি নেই। কেন জানি আজকাল পানি ছাড়া কিছুই খেতে ইচ্ছে করে না। কথাই আছে, মন খারাপ হলে শরীরটাও খারাপ হয়। আমারও তাই হয়েছে। মনের ভিতরে শরীরটাও জেঁকে বসেছে। মনে হচ্ছে যেন কোনো একটা সমুদ্রের চোরাবালিতে তলিয়ে যাচ্ছি ধীরে ধীরে। নয়না মেয়েটা অনেক অনেক ভালো। জোরাজুরি করে নিজের হাতে সব সুন্দর করে যত্ন করে খাইয়ে দিয়েছে আমায়। মেয়েটার যত্নগুলো একদম অন্যরকম। মনেই হয় না যে মেয়েটার সাথে আজকেই প্রথম পথ চলা। আয়ান দুপুরে খেতে ডাইনিং এ আসেনি। নয়না ওকে রুমে দিয়ে এসেছিল খাবার। আমার শাশুড়ি খেতে বসে বিলাপ ধরেছিল রোহানের জন্য, কারণ ও নাকি বিরিয়ানি খেতে চেয়েছে বলে আমাকে রান্না করতে বলা হয়েছিল, কিন্তু তা আমি একটু আগেই জানলাম।
রোহানের এভাবে চলে যাওয়াটা আর আমাকে দোষারোপ করাটা সব কেন জানি আয়ানের ওপরে দোষ সন্দেহের সৃষ্টি করেছে। আর মানুষটা কি চায় আসলে, কেন এমন অদ্ভুত কাণ্ড করছে, কেনই বা স্পষ্ট করে কিছু বলছে না। এইসব ভাবতে ভাবতেই ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লাম। বিকালের ঘুমটা যদি একটু ক্লান্তি দূর করেছে সেই আশায়। দরজার ছিটকানি লাগাইনি, কারণ যদি কেউ এসে ডাকাডাকি করে আবার। একদম শোয়া থেকে উঠতে ইচ্ছে করে না, তার উপরে আবার নিচে থেকে ওঠা খুব কষ্টকর, অভ্যাস নেই তো। অনেক ভেবে চোখটা বন্ধ করলাম, তন্দ্রার প্রয়োজন এই মুহূর্তে খুব করে। তখনই দরজায় শব্দ, চট করে চোখ খুলে হতবাক হয়ে গেলাম। সেই ঔষধের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আয়ান আমার সামনে। আমি শুয়েই রইলাম, মোটেও ইচ্ছে করছে না উঠতে। আয়ান আমাকে চুপচাপ শুয়ে থাকতে দেখে এগিয়ে আসলো আমার দিকে, তবুও আমি শোয়া থেকে উঠলাম না। আয়ান হয়তো তেমন অবাক হয়নি, কারণ আমার শরীর যে দুর্বল তা আয়ান বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। আমি শোয়া থেকেই স্বাভাবিক কণ্ঠে বললাম, কি চাই এখানে? খুব বেশি দরদ উতলে পড়ছে নাকি বন্ধ্যা মেয়েটার জন্য? হঠাৎ খুব রেগে গেল আয়ান আমার এমন কথায়। হুট করেই